এই চাঁদের মাথায় পদ্মের মাঝখানে সোনার নয় পিতলের চুল। আমি তোমাকে আদর করি। হঠাৎ আমার মনে একটা প্রভাব পড়ল। আমার শরীরের নিচের অংশে একটা চোখ দেখা দিল। বানরের বাচ্চা হাসতে হাসতে পালিয়ে গেল। রিভলভার থাকলে গুলি করে মেরে ফেল। বনশ্রী কণ্ঠে বললেন, আমার ছেলে লক্ষ্মী। সবাই বলে না, তাই আমরা এই গম্বুজের ভিতরে গিয়ে কোথাও বসলাম। ধরতে পেরেছিল। উহু, চলো। হেমন্ত এগোলো, কিন্তু সেই ম্যামথের মতো সে দেয়ালে ছেনি খোঁজা বন্ধ করেনি। ওহ না, তাদের পেছনে কিছু বাদুড়ের চর মারছে। সে হয়তো সিঁড়ি ধরে নিচে নেমে গেছে। হেমন্তের মেজাজ আর ভালো হচ্ছে না। আপনি এই অদ্ভুত জিনিস কল্পনা করতে পারেন? ঝর্ণার মতন একটা লাঠি তাদের পেছনে পেছনে এগোচ্ছে, যেন প্রতি মুহূর্তে নজর রাখছে। পাটোয়ারিজিকে বলতে হবে। কিন্তু ভুলটা হয়েছিল শুরুতেই। নালু, জনাব খাসি কেরামত খানের সাথে মীমাংসা করতে যাওয়ার সময় একটি সংক্ষিপ্ত উত্তর দিয়েছিলেন। বিশেষ বৃদ্ধি শুদ্ধি যেন মানুষের মতো। গতকাল সারাটা বিকেল গঙ্গার তীরে পটোয়ারজির বাগান বরানে সে যে বাড়িতে এসেছিল তার সামনে মরা শিশুর মতো কেরামত খানের সঙ্গে খেলা করে। কেয়াম তো লুকিয়ে আছে। আমার হৃদয়ের বিষয়বস্তু ভ্রমণ করার চেষ্টা। নাপুর বেতাকা হেমন্ত উস্কো কান পাকার কে লেয়াউ। কাকবর্তি ঘাড়ের আঁচড়টা ধরে টেনে নিয়ে গেছে। আবারও শুরু হয়েছে হাঁটু পেটানোর খেলা। মার্বেল সিঁড়িতে বসে বনশ্রী খুব উপভোগ করছিল। হাসতে হাসতে মারা যাচ্ছিলাম। আর বনশ্রীকে আরো আনন্দ দিতে হেমন্ত ভুলে গেল যে কিছুক্ষণ আগে সে তাকে চুমু খেয়েছিল এবং হাসছিল। বনশ্রী বললেন, আরে, এটা ভেঙে যাবে। হেমন্ত চমকে উঠে দূরে তাকালো। মসজিদের দেয়াল বিশাল এলাকা জুড়ে এবং এর মাঝখানে একটি গেট রয়েছে। তারা গেটের সামনে দাঁড়িয়ে আছে। দেয়াল যেমন, দরজা তেমনই। আপনি এখানে পাঠ কোথায় পেয়েছেন? পটোয়ারজিকে পূর্ণিয়া এলাকা থেকে আনা হয়েছে বলে জানা গেছে। কিন্তু কিভাবে আসব? পাটোয়ারজির চটজলদি উত্তর, কেন? হাতির সাহায্য। ঘোড়া ও খচ্চর পাথর ছুঁড়তে পারে। বর্তমানেও এলাকার পাহাড়ি মানুষ ঘোড়া, গাধা ও মহিষের পিঠে করে গরু ভেড়া বিক্রি করতে আসে। শীতকালে তীর্থযাত্রীরা পশ্চিমের পাহাড়ে গিয়ে গ্রামের মেলা দেখতে পাবেন। মেলায় আগতরা এসে জড়ো হয়েছেন। সেই সময় কি ফসল হয়? কিন্তু আজকাল জনাত্বের প্রচলন কমে গেছে। ময়দার কল বসছে। বিদ্যুতের যুগ। পাটোয়ারিজি অতীত ও বর্তমানের বিভিন্ন খবর রাখেন। এই ভুতুড়ে শহরটি তার শক্তিতে ভুতুড়ে। ভদ্রলোকেরা পেট্রোল পাম্প, গ্যারেজ, লোহা ও সিমেন্ট ইত্যাদির ব্যবসাও করেন। কলকাতায় যাওয়ার পর এলাকায় আলটানেনা ও শব্দটি বলবেন। লক্ষণ সিং পাটোয়ারিজির বাড়িতে গিয়ে দেখবেন জাদুর খেলা চলছে। 3 জন পুরুষ এখানে থাকেন। প্রায় বাঙালি হয়ে গেছে। বাড়িতে দুর্গাপূজা, লক্ষ্মী পূজা, খুলনা পূর্ণিমায় আবারও আয়োজন করা হয়েছে জাতি মেলা। হ্যাঁ, মালিকে মর্টারের উৎস সম্পর্কে বলতে হবে। হেমন্তের দিকে তাকালো। বনশ্রী কিন্তু অনিচ্ছায় ভিতরে যাচ্ছে। ভেতরে উঁচু খালি টাওয়ার, চারদিকে ভাঙা পাথরের ঘর। বাড়িতে গাম্বুজ। ঘণ্টাগুলো ভেঙে পড়েনি, কিন্তু ফেটে যায়। এক সময় চত্বরে পাথর বসানো হতো। জায়গায় কোন পাথর নেই, পাথর আছে। কালো ঝোপ ও জঙ্গল লাগানো হয়েছে। বনশ্রী যেতে যেতে হেমন্তের মনে হয় তাকে থামাচ্ছে। সাবানের ট্যাপ থাকতে পারে, কিন্তু বনশ্রী ছোট হয়ে থেমে গেল সামনে। সে মুখ ঘুরিয়ে বলল, এটা বাঘ, এটা বাঘ। এটা অবশ্যই অবশেষ। হেমন্ত বলল, চল যাই। তুমি কি ভিতরে বসতে পারবে? বনশ্রী ফিরে এসে বাম পাশের বাড়িগুলোর ভেতরে তল্লাশি চালায়। সে বলল, হ্যাঁ না, ঘরবাড়ি দেখো। তখন হেমন্তকে যেতে হলো। মনে হয় যেন বন্য মুখটা হঠাৎ করেই কৌতুক ফুটে উঠেছে। নাকি তার হৃদয়ের চোখের ভুল? ঘরগুলোতে মেঝে নেই, বড় বড় দরজা আর দরজা। একটি বাড়ির ভিতরে সবকিছু খাওয়া যায় এবং খাবার চারদিক থেকে খাওয়া যায়। মেঝেতে ধুলো এবং ময়লা আছে, এবং শূন্যস্থানে পশু এবং চামচের নদী রয়েছে। যার মাথা নোংরা সে ঘরে ঢুকতে পারে না। দক্ষিণ জানালা দিয়ে নিকটবর্তী নদী দেখা যায়। উঠানের উপরের ও নিচের দেয়ালে লেখা আছে নাম, অসরা এবং অশ্লীল শব্দ। বনশ্রীকে পড়তে দেখে রাঙ্গা হাসল। সবাই কতটা অসভ্য। হেমন্ত গিয়ে একপাশে দাঁড়ালো। তিনি একটু হেসে বললেন, তবে আমাদের নাম লিখে রাখা উচিত। জাস্ট দ্য লাভার্স রিভিউ। সে যেন সত্যিটা লিখে ফেলবে।
বনশ্রী দেয়ালের সামনে দাঁড়িয়ে দেখতে লাগলো। তিনি বললেন, আমাকে ছেড়ে দিও না। ভালোবাসা। হেমন্ত হেসে বলল, কেন? আপনি কি আপনার পরিচিত কারো চোখে একটি চিন্তা দেখবেন? ও পড়তে পারেন? অসম্ভব। প্রথমত, বনশ্রী নামে অনেক মেয়ে থাকতে পারে। দ্বিতীয়ত, আপনার অচেনা মানুষ হেমন্ত নামে কাউকে চেনে না। তৃতীয়ত, আমরা যেভাবে প্রবেশ করেছি সেভাবে কেউ এ বাড়িতে প্রবেশ করবে না। আর ঢুকলেই মনে হয় না দেয়ালে লেখা নামগুলো পড়া শুরু করবে। বনশ্রী অনিচ্ছা সত্ত্বে বলল, সবই সম্ভব। অসম্ভব বলে কিছু নেই। হেমন্ত একটু রেগে যায়। আমি লক্ষ্য করছি আপনি এসে ভিড় থেকে দূরে থাকুন। যেন কেউ এটা বুঝতে পেরেছে। তাহলে ভয় পাওয়ার কি আছে? আচ্ছাই, তুমি বুঝবে না। হেমন্ত জেদ করে বলল, না, বুঝলাম না। সেটাই বলেছি, সবাই ফ্রি। আমার। এমনকি যদি আপনি চান, আসুন একসাথে একটি আনুষ্ঠানিক সম্পর্ক শুরু করা যাক। আপনি কালীবাড়ি যেতে চান বা নিবন্ধন করতে চান? তুমি এমন সুন্দরী। বনশ্রী তাকে হেসে চুপ করার চেষ্টা করল। অরি, আপনি কি আবার শুরু করবেন? আমি কি আপনাকে চাপ দিতে হবে? কোনো দিন দিয়েছিলেন, ঠিক দাও না। কিন্তু আমি এভাবে লুকোচুরি খেলা পছন্দ করি না। তুমি লুকোচুরি কোথায় দেখছো? নতুন। এই স্বামী স্ত্রীর পোশাক পরে বের হওয়া উচিত। বনশ্রী ওকে থামিয়ে আগের মতো হাসল, সাজব কি হাম। তাই আসলে স্বামী স্ত্রী। তবে বলল, তুমি ছদ্মবেশে এসেছো। তাই বলে বনশ্রী ওকে হাত ধরে টেনে নিল। বুদ্ধিহীন শিশুর মতো হেমন্ত বলল, ঠিক আছে। তবে আমি আপনাকে বলছি, আমি ফিরে গিয়ে আবার নিবন্ধন করিয়ে নেব। এখন অজুহাত দিলে বুঝবো। বনশ্রী বাধা দিয়ে বলল, অজুহাত বানান, কিন্তু আমি কখনো এমন করি না। আমি কি বলেছিলাম? দেখ ভাইবে, তখন অনেক ব্যবহারিক কারণ ছিল, তাই। আর্থিক সমস্যা চলছিল। তারপর যখন আমি কথা বললাম, তুমি বলেছিলে ফলে তোমার ছোট ভাইয়ের চুল বেরিয়ে আসবে। এটা আমার ব্যবহারিক কারণ, ঠিক তোমার মতামরা হব। এখন ফিরে যান এবং আশা করি আমাদের কর্মের কোন কারণ নেই। তাই তোমার মতো আমারও বাস্তব কারণ আছে। 18 থাকবে না? বনশ্রী অবশেষে বলল, কে জানে। হেমন্ত একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, কে জানে। তুমি কি থাকবে, আমি জানি না। এখন আর কোন জিনিস আনতে না দয়া করে। বনশ্রীর কথার সূত্রে জ্বালা ছিল। হেমন্ত তার দিকে তাকিয়ে একটু স্বস্তি বোধ করল। জোরাজুরি করে দূরে চলে গেলেন। একটু বাড়াবাড়ি হয়েছে। শুকনো গলায় হাসলেন। আপনি সত্যিই একটি অকল্পনীয় বন্ধন। একে অপরের এত কাছাকাছি, আমি আপনার কোন কথাই বুঝতে পারি না। বনশ্রী বললেন, আহা, আবার না। হেমন্ত সিগারেট বের করল। কিন্তু আবহাওয়া একটু বিশুদ্ধ হয়ে যাওয়ায় তিনি ভয় পাচ্ছেন। মনে হয় যেন একটা নিরপেক্ষ সত্য সন্ধানী আছে মানুষের মনে। মানুষ যখন জন্ম নেয় তখন তাকে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেমন হাত, পা ও মুখমণ্ডল নিয়ে পৃথিবীতে আসতে হয়। সেই নিরপেক্ষ সত্য সন্ধানী তার হৃদয়ের প্রকৃত অর্থ অবলোকন করে এবং জানে। সিগারেটের ধোঁয়ায় মানত করে হেমন্তকে জিজ্ঞেস করল, তুমি কি সত্যিই বনশ্রীকে বিয়ে করতে চাও? নাকি গরিব লোককে ধোঁকা দিয়ে একই রকম পেয়ে যাচ্ছে? তাকে খুশি করা এবং এটি উপভোগ করার বিষয়ে আপনার মতামত কি? এটা কি আপনার পক্ষ থেকে প্রতারণা নয় যে আমি ফিরে গিয়ে আনুষ্ঠানিকভাবে আমার নাম পরিবর্তন করেছি? কারণ আপনি জানেন, আপনার পক্ষে এমন কিছু করা সত্যিই অসম্ভব। আপনাকে ফিরে যেতে হবে এবং শেষ মুহূর্তে আবার একটি তাজা দাঁতের চিরুনি আনতে হবে। কিন্তু সৌভাগ্যবশত, মনে হয় যেন কোথাও কোনো সমস্যা নেই। তিনি এখনো আপনার চাপ দিচ্ছেন না। ফিরে গেলে হয়তো সে আমার ওপর কোনো চাপ দেবে না। কিন্তু মনে মনে দুজনেরই পরস্পরের প্রতি লোভ। আপনি একে অপরের প্রতি অপরিমেয় আকর্ষণ অনুভব করেন। এটাকে ভালোবাসা বলতে পারেন, তাই বলুন। আবার যৌনতা বলতে পারেন। কিন্তু আপনার একে অপরের ঘনিষ্ঠতা প্রমাণিত হয়েছে। শারীরিক সম্পর্কে লিপ্ত হতে তাদের উভয়েরই কোন দ্বিধা ছিল না। সতর্ক থাকলেও প্রকৃতি কিছু বিপদ ডেকে আনতে পারে। হেমন্ত বনশ্রী ভিউফাইন্ডার হাতে নিয়ে অল্প দূর থেকে ভাগীরথীর দিকে তাকিয়ে রইলেন। নদী এখানে বেঁকে গেছে। প্রতিটি কোণ থেকে জল বইছে। পটোয়ারজি বলছিলেন, আগে জল অনেক কমে যাবে মার্চে। এখন আকৃতির ফিডার খাল থেকে পানি ছাড়া হচ্ছে।
তাই 12 মাস নদী পূর্ণ থাকবে। সামনে নবী যুগের একটি খাট দেখা যায়। লোহার 3 কোনা, কাঠের 3 কোনা, ভালোবাসার মাথা। ছাতার নিচে গোল শামিয়ানা। মনে হয় কোন পর্যটক বসে আছে। মানুষ একা বসে থাকে কেন? হেমন্ত বলল আজব কথা। বনশ্রী অনিচ্ছা সত্ত্বে জিজ্ঞেস করল কি? ঘাটে একজন লোক বসে আছে। কি হলো? মনে হচ্ছে স্থানীয় লোক নয়। আপনার সাথে একটি ব্যাগ আছে। সেখানে একা কেন বসে আছে? কি করছো ছেলে? বনশ্রী হাত থেকে ভিউফাইন্ডারটা নিয়ে হাসি মুখে বলল, স্যার, তোমার মতো প্রেমিক কোথায় পাবে? হেমন্ত বলল ঠিক তাই, আমি ভাগ্যবান। বনশ্রী ভিউফাইন্ডার দিয়ে মানুষের দিকে তাকিয়ে থাকলেন। হেমন্ত যখন সিগারেট শেষ করলো, তখন তাকে একই ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞেস করলো, কি ব্যাপার? বনশ্রী উত্তর দিল না। চোখ থেকে কোন ভিউফাইন্ডার নেই। হেমন্ত বলল কি দেখছো? বনশ্রী উত্তর দিল না। হেমন্ত বলল তুমি কি কাউকে চাও? এবার বনশ্রী ভিউফাইন্ডারের মধ্যে দিয়ে হেমন্তের দিকে তাকালো। হাসলো সুখ, কিন্তু তার মুখে সেই প্রাণবন্ত অভিব্যক্তি আর সেই হাসি আর এত কিছু না, তাকে নার্ভাস দেখাচ্ছে। তার চোখের চেহারা শুকনো এবং খালি ছিল। পায়ের কাছের পোশাকের নিচের অংশটা যেন কাঁপছে। হেমন্ত বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিল, কি ব্যাপার? বনশ্রী তার ঠান্ডা হাত বাড়িয়ে তার একটা হাত নিয়ে ঘাড় টিপে জিজ্ঞেস করলো, আমার শরীর কেমন চলছে? যেন হঠাৎ। হেমন্ত অনাহত ওকে বুকের কাছে টেনে নিয়ে মৃদুস্বরে বলল, কি ব্যাপার, খুলে বলবেন। জনগণ কে? তাকে দেখলে কি ভয় পাবে? এটা আশ্চর্যজনক। বনশ্রী জোরে মাথা নাড়ল। অর্থুটম্বরে বললেন, না, একজন মানুষ নয়, মাবি। হঠাৎ আমার মাথা ঘুরছে। কেমন যেন হঠাৎ হেমন্তের বুকে তাকালো। হেমন্ত তাকে ঝাঁকিয়ে বলল, বনশ্রী। বনশ্রী। সেই দুনিয়ার আড়ালে ঘরের ভিতর কোথাও সোনার ছেলেটা আবার আয়নার গলায় আমার দিকে তাকালো, যাব। আমি তোমাকে খুন করতে চাই। সেই প্রফুল্ল হাসি দিয়ে হেমন্ত তাকশুনি বনশ্রী ত্যাগ করে এবং বনশ্রীর সাথে চুক্তি করার জন্য বারবার চেষ্টা করে। হলুদের দিকে তাকাও। অবশ্যই পড়েছিল। বনশ্রী রেগে যায়। হেমন্ত হাঁটু গেড়ে বসে মাথার ওপরে মাথা